আমি পারি সবই, কিন্তু পরীক্ষার হলে হাতের লেখা স্লো থাকার কারণে লিখে শেষ করতে পারি না। এই কারণে আমার নাম্বার কম আসে, এ প্লাস মিস যায়, আবার মাঝে মধ্যে ফেলও চলে আসে। এখন ভাইয়া কিভাবে আমি দ্রুত হাতের লেখা প্র্যাকটিস করতে পারবো, যাতে আমি সৃজনশীল সব শেষ করতে পারি পরীক্ষার হলে, আমার যাতে সময়ের মধ্যে সব লেখা শেষ হয়। আজকে এই সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি সাজিদুর রহমান, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আমাদের এমন হয় না যে পরীক্ষার হলে আমরা লেখা শুরু করার পরে হাত ব্যথা হয়ে যায়, যতই চেষ্টা করি না কেন আমরা হাত দ্রুত চালাতে পারি না। এই কারণে 60টা সৃজনশীল শেষ হয় না, 5টা সৃজনশীল মাঝে মধ্যে আমাদের শেষ করা কঠিন হয়ে পড়ে। দেখা গেছে একটা সৃজনশীল লেখার জন্য আমার হাতে 21 মিনিট বরাদ্দ থাকলেও আমার সেখানে প্রায় 25 মিনিট 30 মিনিট লেগে যায়। এই কারণে দুইটা বা একটা সৃজনশীল লাস্টে অ্যান্সার করতে পারি না, করলেও একদম যেমন তেমন করে ভুলভাল করে অ্যান্সার করে আসি। এমন কিন্তু আমাদের সকলেরই হয়। এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। মূল কারণই হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস না করার কারণে আমাদের হাতের যে পেশিগুলো আছে না, যেগুলো আমাদের লেখার সময় কাজ করে, এইখানে যে পেশিগুলো, এগুলো আমাদের ট্রেনিং প্রাপ্ত থাকে না। এগুলো তাই অল্প লিখলেই অনেক ব্যথা হয়ে যায়, অনেক সময় রগের উপরে রগ উঠে যায়। এখন কি করতে হবে? সবার আগে আমাদের এই পেশিগুলোকে ট্রেন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে আমি যতই দ্রুত লিখি না কেন রগের উপরে রগ যাতে না উঠে। একবার যদি রগের উপর রগ উঠে যায়, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন দ্রুত লিখতে পারবে না পরীক্ষার হলে। এখন তুমি কিভাবে এই পেশিকে শক্তিশালী করতে পারো, একটা প্রশ্ন থাকে না? এটার মেন কাজই হচ্ছে এই পেশির উপরে তোমার প্রেসার দেওয়া লাগবে। প্রেসারটা কি? লিখে প্র্যাকটিস করে প্রেসার দিতে হবে। তোমার খুব দ্রুত লিখতে যাবা, দেখবা কি যে তুমি আস্তে আস্তে লিখতেছো, তোমার হাতে কোনো প্রেসার পড়তেছে না। কিন্তু 1 মিনিট বা 2 মিনিট অনেক দ্রুত লিখতে যাও তো হুট করে, যারা অনেক লেখালেখি করো তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি হুট করে তুমি দ্রুত লিখতে যাও তো দেখবা যে তোমার এইখানে খুবই পেইন হচ্ছে। এই পেইনটা তোমার এই হবে স্বাভাবিক প্রথমে, কিন্তু তোমার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা করা যেতে পারে কিভাবে? যে প্রতিদিন একটা সিকিউ রাইটিং প্র্যাকটিস করে, একটা সিকিউ রাইটিং যদি প্র্যাকটিস করো, একই সাথে তোমার কি হচ্ছে? তোমার সৃজনশীল প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে, হাতের লেখা দিনে দিনে করা হচ্ছে, আর তার পাশাপাশি তোমার এই পেশিটাও শক্তিশালী হচ্ছে, ট্রেন হচ্ছে। আরেকটা ইংরেজি হাতের লেখার জন্য কি করতে পারো? তোমরা একটা প্যারাগ্রাফ প্রতিদিন লিখতে পারো। প্রতিদিন লিখতে পারো, কিন্তু হাতের লেখাটা দ্রুত এবং সুন্দর লেখা করার চেষ্টা করবা। যেমন কিভাবে? যে এক হচ্ছে তোমরা একটু দ্রুত করবা, দুই হচ্ছে সুন্দর যাতে থাকে, সুন্দর। আমি বলি শুরুতে কিন্তু এই দুইটার একটাও হবে না। দ্রুত করতে গেলে সুন্দর হবে না, সুন্দর করতে গেলে দ্রুত লেখা হবে না। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা না, এই প্র্যাকটিসটা কয়দিন? এই প্র্যাকটিসটা তুমি 7 ডেজ, 7 দিন করো, দেখবা যে হাতের লেখা একই সাথে তোমার দ্রুত হচ্ছে, একই সাথে সুন্দরও হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার কিন্তু পরীক্ষাটা এমনি এমনি নেয় না। পরীক্ষার হলে তোমাকে অনেকভাবে যাচাই করা হয়, দেখা হয় যে তুমি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে গুছিয়ে কত সুন্দরভাবে তোমার লেখাগুলো উপস্থাপন করতে পারো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক, আমার যারা বিশেষ করে এ প্লাস পেতে চাও বা ভালো একটা রেজাল্ট করতে চাও। সুতরাং তুমি 7 দিন ভাইয়া একটু কষ্ট হলেও এগুলো করো, দেখবা যে অনেক অনেক কাজে আসবে। কিন্তু এখানে তোমার একটু ব্যাপার আছে। ব্যাপার কি? যে একটা টাইম লিমিটেশন রাখবা। প্রত্যেকটা ক্ষেত্রে টাইমটা ইম্পর্টেন্ট, এখানে টাইম লিমিটেশনটা রাখবা। এই যে টাইম লিমিটেশনটা না রাখলে কি হবে? যে তুমি দেখা যাচ্ছে সুন্দর করে লিখতে গিয়ে একটা সৃজনশীলে প্রায় 40 মিনিট চলে গেল, এটা কি আদৌ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সুতরাং তোমার একটা লিমিটেড টাইম রাখতে হবে, যেখানে তুমি ওই সময়ের মধ্যে কত সুন্দরভাবে কত দ্রুতভাবে লিখতে পারো। এটা শুরুতে আমি বারবার বলতেছি, শুরুতে খারাপ হবে, তারপরে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তার পাশাপাশি হচ্ছে সঠিক কলম নির্বাচন। ভাইয়া কলমটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কি? এই কলমে তুমি ডিপেন্ড করে যে তোমার হাতের লেখা কতটা সুন্দর হবে। তোমরা অনেকে কি করো? যেমন ইচ্ছা র্যান্ডমলি কলম পিক করো, কিন্তু র্যান্ডমলি কলম পিক করা যাবে না। যেই কলমে তোমার হাতের লেখা সবচেয়ে সুন্দর হয় এবং তুমি স্মুথলি লিখতে পারো, সেই কলমটা নির্বাচন করবা। যেমন আমি যখন কলেজে ছিলাম এনডিসিতে, তখন হচ্ছে আমি ইউজ করতাম কি জানো? ম্যাটাডোর পিন পয়েন্ট। ওইখানে ওই সময়কে হাতে টাকা কম থাকতো, 5 টাকা একটা কলম হয়ে যেত। কিন্তু ভার্সিটি উঠার পরে লেখার পরিমাণ আরো বাড়ছে, আমাদের প্রচুর প্রচুর লিখতে হয়। ভার্সিটিতে কিন্তু দু একটা লাইন লিখলে হবে না, আমাদের এক একটা প্রশ্ন প্রায় 19 পৃষ্ঠা 20 পৃষ্ঠা লেখা লাগে। এমন এমন 4টা প্রশ্ন আমাদের অ্যান্সার করা লাগবে 3 ঘন্টার মধ্যে। এটা কিন্তু বহুত বড় ব্যাপার স্যাপার। ইংলিশে 100% এগুলো অনেক কঠিন। হ্যাঁ, এগুলো কি তুমি আরেকটা কলম ইউজ করতে পারো, যেটা 10 টাকা, ওটা হচ্ছে I10।
আই10, ম্যাটাডোর আই10, এইরকম তুমি অনেক কলম আছে ভাই, সিলো আছে, লিঙ্ক আছে, তোমার যেই কলমটা তোমার ভালো হয় তুমি ওই কলমটা ইউজ করবা। লাগলে কয়েকটা কলম তুমি যাচাই বাছাই করে নিবা। যেমন আমি ছোটবেলা লিখতাম জননী চকো চকো কলমটা দিয়ে, এখন হয়তো পাওয়া যায় না, তারপর লেখা শুরু করলাম জননী হাই স্কুল দিয়ে, না ওটা ম্যাটাডোর হাই স্কুল দিয়ে। এইরকম এক এক সময় এক একটা কলম চেঞ্জ করতাম যেটা আমার হাতের লেখা সুন্দর হয়। তোমরাও ওই তোমার হাতের লেখার উপর কেন্দ্র করে কলম চেঞ্জ করবা। এক এক সময় যে পাইলাম পাইলাম না এরকম না, কিন্তু যারা চাচ্ছ যে তোমার মানে খাতাটা অনেক ফ্রেশ লাগবে, তারা সময় চিকন কালির কলম ইউজ করবা। যেমন ম্যাটারোর পিন পয়েন্ট ইউজ করার আমার অন্যতম কারণ ছিল চিকন কালির, এবং কলমটাও চিকন, এই কারণে ধরতে বেশি কষ্ট হতো না, ব্যথাও হতো না। এই সব দিকগুলো একটু বিবেচনা করবা। সর্বোপরি কথা হচ্ছে হাতের লেখা দ্রুত করার মেইন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হাতের লেখা দ্রুত হবে, তার পাশাপাশি সুন্দর হবে। আর এর সাথে সাথে কি হচ্ছে, তোমার সৃজনশীল লেখা কিন্তু বাড়ছে, সৃজনশীল লেখার যে ক্যাপাবিলিটি ওটা তোমার বৃদ্ধি পাবে। প্যারাগ্রাফ লিখতে পারো তুমি, এসে লিখতে পারো, কম্পোজিশন লিখতে পারো, ডায়লগ লিখতে পারো, যা ইচ্ছা তুমি সব লিখতে পারো, কোনো তোমাকে কেউ আটকায় রাখবে না। তুমি জাস্ট লিখে লিখে প্র্যাকটিস করো, এর ফলে তোমার লেখাও হবে, পড়াও হবে, পরীক্ষার হলে তুমি অ্যান্সারও করতে পারবা। এই হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলো ফলো করলে আশা করা যায় যে তোমার আর পরীক্ষার খাতা অসম্পূর্ণ থাকবে না, তুমিও 100% অ্যান্সার করে আসতে পারবে, খুব ভালো হবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।